আচ্ছা, বলতে পারেন বাংলাদেশে যতগুলো টেলিভিশন এবং টেলিভিশনগুলোতে যে টক শো চলে, এই টক শোগুলোর মধ্যে গত ৯-১০ মাসে খুব বিশ্বস্ততা, সত্য কথা বলার, নিরপেক্ষতার নজির দেখিয়েছে এরকম কোনো টক শো কি দেখেছেন? জিল্লুর বলেন, খালেদ মহিউদ্দিন বলেন, নিকোল বলেন, জেসিন বলেন, হ্যাঁ, তারপরে সায়মা নাসির মুন্নি বলেন, চ্যানেল 24-এর যাদেরকে বলেন, কেউ কি নিরপেক্ষতার খুব বেশি ভূমিকা রাখতে পেরেছে? পারেনি। টকশোগুলো বা টকশোর উপস্থাপকেরা এমনভাবে টকশো চালান যেভাবে আওয়ামী লীগ সেট করে দিয়ে গিয়েছে। এদের পেছনে কিন্তু আরেকটা শক্তিশালী মানুষ আছে, যে প্রডিউসার, তিনি শিখিয়ে দেন কি প্রশ্ন করতে হবে, কখন, কাকে। সে হইল আওয়ামী লীগ, মূলত সেই হইল ফ্যাসিবাদী। নিউজ প্রডিউসার, প্রোগ্রাম প্রডিউসার, টকশো প্রডিউসার যারা আছে, এরাই হলো মূলত ফ্যাসিবাদী। এরাই বলে দেয় কোন প্রশ্ন কখন করতে হবে। তবে একজন হলো ব্যতিক্রম এখানে, কাজী জেসিন, রোকসানা আঞ্জুম নিকোল। তার অনুষ্ঠানে সেই প্রডিউসার সম্ভবত বেশিরভাগ প্রোগ্রামে, দু একদিন অন্য কেউ থাকে, এবং সেই প্রেজেন্টার, সে আবার R&Dতে সম্ভবত কাজ করে, মানে প্ল্যান এডিটর হিসেবে কাজ করে যুগান্তর টিভিতে। যাই হোক, তবে কোনো উপস্থাপকই খুব বেশি নিরপেক্ষতার প্রমাণ দিতে পারেনি, বরং উল্টো তারা ফ্যাসিবাদ বা আওয়ামী লীগের বয়ানটাকেই প্রচার করছে। 24-এর নির্যাতিত, নিপীড়িত যারা গণহত্যার শিকার হয়েছে তাদের বিপক্ষে যাচ্ছে, আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে তাদের কথা। তবে উপস্থাপকরা খুব বেশি ভূমিকা রাখতে না পারলেও কয়েকজন আলোচক যথেষ্ট ভালো ভূমিকা রাখছেন, যাদের কথার উপরে মানুষ, জনতা, সাধারণ মানুষ এলাই করে, আস্থা রাখে, ভরসা করে। কথার ওজন, ভার, ওয়েট তাদের হৃদয়কে ছুঁয়ে যায়, ফুরফুরে বাতাসের মতো, ন্যায় বিচারের হাওয়ার মতো। ন্যায় বিচারের কথা হাওয়া বললাম এই কারণে, ন্যায় বিচার পৃথিবীতে যেই দেশে আছে সেই দেশ কোনোভাবে আর আটকে থাকে না। ন্যায় বিচারের চাইতে ভালো জিনিস সুশাসন। ন্যায় বিচার বাদ দিয়ে কখনো কোনোদিনও সুশাসন হওয়া সম্ভব নয়। গণতন্ত্র বাদ দিয়ে সুশাসন সম্ভব, ন্যায় বিচার বাদ দিয়ে সুশাসন অসম্ভব। অসম্ভব মানে অসম্ভব। যেমন সুলতান সুলেমানের অটোমান সাম্রাজ্যের তখন গণতন্ত্র ছিল না, কিন্তু ন্যায় বিচার ছিল। এই কারণে মানুষের মধ্যে নির্ভরতা ছিল, প্রশান্তি ছিল। তো কিছু আলোচনা, এই আলোচক কারা? যেমন একজনের কথা বলি, গোলাম মাওলা রনি। যদিও তিনি এখন বিএনপির সাথে এলাই করে গিয়েছেন, বিএনপির মতামতের সাথে তিনি অন্ধভাবে এখন সমর্থন করছেন, তবে তার আলোচনা ভালো, বয়ান তৈরিতে অসাধারণ। একজন আছে শফিকুল ইসলাম মাসুদ, খুব ভালো বক্তা, ডিবেট করেন, কিন্তু বয়ান তৈরি করতে পারেন না খুব একটা। আরেকজন আছেন মির্জা গালিব, অসাধারণ, বয়ান তৈরি করতে পারেন, তেমনি বয়ান প্রতিষ্ঠাও করতে পারেন। শিশির মোহাম্মদ মনির দুর্দান্ত। এই কারণে রুকসানা আঞ্জুম নিকোলদের কাছে, মানে ভাত খাওয়া সাংবাদিক যারা, ভাত খাওয়া সাংবাদিক কেন বলছি বুঝতে পারছেন? আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম, যখন প্রথম বিশ্বযুদ্ধ হয় 1914 সালে, তখন তার কিছুদিন আগে 1913 সালে আমেরিকার সৈনিকদেরকে 2 বেলা রুটি 1 বেলা সবজি খেত তখন তারা। এরপরে তাদেরকে এক বেলা রুটি 2 বেলা সবজির ব্যবস্থা করে। তখন আমেরিকার সামরিকবিদরা আমেরিকান সরকারকে খুব বাহবা দিয়েছিল, ধন্যবাদ দিয়েছিল। সমর যোদ্ধাদের জন্য এটি খুব ভালো পদ্ধতি। কিন্তু বাংলাদেশের শেখ হাসিনা তার দেশ ধনী হয়েছে, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হয়েছে, এই কারণে সেনাবাহিনীকে 3 বেলা ভাত এবং গোস্ত খাওয়ানো শুরু করেন। এইটা আবার শফিউল্লাহ বা শফিউদ্দিন, KM শফিউদ্দিন এই টাইপের কোনো একটা সেনাপ্রধান ছিল। বাঙ্গু, এটা সেনাপ্রধান নাকি? এদেরকে পাইলে মানুষ, সুরের বাচ্চারা আমাদের দেশের টাকা পয়সা মেরে যে কি করছে, আর ইন্ডিয়া ফ্যাসিবাদের দালালি করছে। এই ওয়াকারের বাচ্চা এখন আরেকটা করতেছে। যাই হোক, ওই কথা বলতে আসেনি। তো আবার টকশোতে গিয়ে শফিউদ্দিন বলছে, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ভাত খাইয়েছেন, আমাদেরকে গোস্ত খাইয়েছেন। সারা ফকির, মনে হয় যেন জ্যাভত খাইতে গেছে। তোরা দেশের জন্য কাজ করবি, তোদের কাজ জাতিসংঘে, তোরা আন্তর্জাতিক ফিটনেস বজায় রাখবি। ওয়াকারের চেহারা দেখছেন আপনি? ওর চেহারা মনে হয় ঝুলে গেছে, প্যাট একটা মনে হয় যেন তার কোমরের সাইজ এখন 55। সে এখন বাহরাইনের সেনাপ্রধানের মতো হয়ে গেছে,
বাহরাইনের সেনাপ্রধান তো ধরে উঠাইতে হয়, ধরে বসতে হয়। একবার সৌদি আরবের সেনাপ্রধানকে দেখছিলাম এরকম, তাদের ধরে উঠায়, তার পেট চারপাশ দিয়ে ঝুলে আসে। তো এইভাবে এই দুইজন শিশির মোহাম্মদ মনির, মির্জা গালিব দুর্দান্ত বক্তব্য দেয়। তাদের বক্তব্যের স্পিড এত চমৎকার যে উপস্থাপক মুগ্ধ হয়ে শুনে। তবে উপস্থাপকরা যে তার বক্তব্য পছন্দ করে না, তাদের মির্জা গালিব, গোলাম মাওলা রনি, রেজাউল করিম রনি, তারপরে আপনার শিশির মোহাম্মদ মনির, তারপর তাদেরকে আনতে বাধ্য হয়। কারণ কি জানেন? এই বক্তাদেরকে, এই অতিথিদেরকে মানুষ খুব পছন্দ করে, প্রচুর বিয়ে হয়। আপনার শিশির মনিরের ডেলিভারি দুর্বার ও দুর্দান্ত। আমার মনে হয় না তার সে যদি কোনো দল করে থাকে, শিশির মনির যদি কোনো দল করে থাকে, তার দলের ভিতরে এমন কোনো দুর্বার তীক্ষ্ণ মানে যুক্তি দেওয়ার মতো কোনো বক্তা আছে বলে আমার মনে হয় না। আমি দেখিনি। জানতে পারে যুক্তি, কিন্তু যুক্তির উপস্থাপন, হ্যাঁ, ধরেন আমাদের দেশের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি অসাধারণ জনপ্রিয় বক্তা না, আলেম, জ্ঞানী মানুষ। ওনার চাইতে জ্ঞানী মানুষ নাই এ কথা তো বলা যাবে না। আল্লাহ নবী রাসূলকেও বলেছে যে তোমার চাইতে জ্ঞানী মানুষ আছে। আল্লাহ হয়তো দেলোয়ার হোসেন সাইদির সাথে অনেক জ্ঞানী আলেম আছে, অনেক বড় বড় আলেম আছে, কিন্তু তাদের প্রেজেন্টেশন এত সুন্দর ছিল না, তাসির হইতো না। দেলোয়ার হোসেন সাইদি যখন মানুষের কাছে বললে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যায়। শত শত মানুষ মুসলিম হয়েছে তার হাতে, হয়েছে না? এই নজির তো রয়েছে। এই ব্যাপারটা, এই যে এভেঞ্জেলিস্ট, এ কারণে ইনফ্লুয়েন্সার, তারা হলো মিস্টার ইনফ্লুয়েন্সার, মিস্টার এভেঞ্জেলিস্ট। এই যে আল জাজিরার একটি নিউজে স্পষ্টভাবে বলা হয়েছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ইজ এ মিস্টার এভেঞ্জেলিস্ট, মানে প্রভাবশালী বক্তা, ম্যাস পপুলার লিডার, জনপ্রিয় নেতা। এই জিনিসটি এই শিশির মোহাম্মদ মনির এবং মির্জা গালিব, রেজাউল করিম রনি তাদের মধ্যে স্পষ্টভাবে রয়েছে। তারা প্রেজেন্ট করতে পারে, মানুষের হৃদয়ের কথাটাকে বলতে পারে, হৃদয়টাকে আলতোভাবে ছুঁয়ে যেতে পারে। এভাবে ছুঁয়ে যায়, মনে হয় যে আমার কথাটাই বলেছে। এই কারণে তাদের এত আয়োজন। এই কারণে ভাত খাওয়া উপস্থাপক যারা, আপনি দেখবেন কাজী জেসিনের গাজী টিভিতে, হ্যাঁ, আপনার দু একদিন পরে পরে শিশির মোহাম্মদ মনিরকে তারা হয়তো সময় দিতে পারে না, মির্জা গালিবকে ডাকে, বাংলা ভিশন বলেন, এনটিভি বলেন, তারপরে আপনার এই নিকোল, নিকোলটা তো আসলে সস্তা জনপ্রিয়তা অর্জন করতে চায়, প্রচুর ডাকে দেখবেন তারা। এখন টেলিভিশন চ্যানেল তো অনেকগুলো, সবগুলোতে সময় দেওয়া যায়, কিন্তু তাদের বক্তব্য দুর্বার ও দুর্দান্ত এবং খুবই গ্রহণযোগ্য মানের বক্তব্য তারা প্রদান করে থাকেন। তো যারা ওই যে প্রচুর ভাত খাবো, কিছু সাংবাদিক আছে না, নিকোল প্রচুর ভাত দেন আমাকে, হ্যাঁ, ভাত খাওয়ার সাংবাদিক, কোট পরা সাংবাদিক, প্রচুর কোট পড়বে সে, কবে যে সিঁড়ি টিনে যায়। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।